Assalamu alaikum. I am Dr. Nazmul Haq Masoom, Associate Professor, Dhaka Medical College. Today, my topic is inflammatory bowel disease. Any question you can ask me in comment section. After your question, I will answer you. সবার বোঝার সুবিধার্থে আমি বাংলা এবং ইংলিশ দুইটা টার্মই ইউজ করব। এই টপিকটা একটু জটিল, আশা করি সবাই মনোযোগ সহকারে শুনলে তোমরা উপকৃত হবে। একটা অত্যন্ত জনপ্রিয় টপিক হচ্ছে আইবিডি, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। হোয়াট ইজ ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ? Inflammatory bowel disease are a group of inflammatory condition in which the body own immune system attacks part of the digestive system. It is a condition characterized by presence of idiopathic intestinal inflammation. There are two types: Crohn's disease or regional enteritis affecting any part of the gut, ulcerative colitis affecting colon and rectum. অর্থাৎ সহজভাবে যদি আমি বলি, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ হচ্ছে আমাদের শরীরে যদি ইমিউন ক্ষমতা কম থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় আমরা যেই খাবারই খাই বা এনভায়রনমেন্টাল বিভিন্ন ট্রিগারের জন্য আমাদের খাদ্যনালীতে বা গাট ওয়ালের মধ্যে এক প্রকার ইনফ্লামেশন হয়, এবং সেটা যদি আইলিয়ামে হয়, অর্থাৎ মাউথ টু অ্যানাস পর্যন্ত যে কোনো জায়গায় হতে পারে যদি ক্রনস ডিজিজ হয়ে থাকে। এটা এই ক্ষেত্রে মোস্ট কমনলি হয়ে থাকে আইলিয়ামে, অর্থাৎ স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে। সেই জন্য এটাকে বলা হয় রিজিওনাল এন্টেরাইটিস। এটা ছাড়াও ক্রনস ডিজিজ, রেকটাম, অ্যানাল ক্যানাল, অর্থাৎ মাউথ টু অ্যানাস যে কোনো অংশই হতে পারে। আর আলসারেটিভ কোলাইটিস অনেকটা নামই পরিচয়, এটা সাধারণত কোলনে হয়। শুরুটা হয় সাধারণত রেকটামে হয়, অনেক সময় ক্রনস ফিস্টুলা নিয়েও প্রেজেন্ট করতে পারে, অ্যানাল ফিশার নিয়েও প্রেজেন্ট করতে পারে, আর কোলনকেও এফেক্টেড করতে পারে। ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ পরীক্ষার মধ্যে তোমাদের অনেক সময় এটা ডিফারেন্সিয়েটিং পয়েন্টগুলি জিজ্ঞেস করা হয়। হোয়াট ইজ ক্রনস ডিজিজ অর আলসারেটিভ কোলাইটিস? দেখো, ক্রনস ডিজিজ ক্যান এফেক্ট এনি পার্ট অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট ফ্রম দ্য মাউথ টু অ্যানাস। আর অপরদিকে আলসারেটিভ কোলাইটিস ক্যান এফেক্ট পার্ট or all part of the large intestine or colon in a continuous pattern starting at the anus. অর্থাৎ আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে সাধারণত কোলনে হবে এবং সেটা কন্টিনিউয়াস থাকবে, এবং অ্যানাস থেকে শুরু হয়ে রেকটাম, তারপর কোলন, মানে সিগময়েড কোলন, ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, এইভাবে এটা স্প্রেড হয়। আর ক্রনস ডিজিজ এটা মাউথ টু অ্যানাস যে কোনো জায়গায় হতে পারে, যেমন আইলিয়ামে এটা ইনভলভমেন্ট হলো, আবার হয়তো দেখা গেল জেজুনামে, মাঝখানে কিছু একটা অংশ ভালো নরমাল। এখন ক্রনস ডিজিজ ক্যান পেনিট্রেট দ্য বাউল ওয়াল, ক্যান এফেক্ট অল লেয়ার্স অফ দ্য বাউল। ক্রনস ডিজিজের ক্ষেত্রে একটা বাউলের ওয়ালের ক্ষেত্রে আমরা জানি মিউকোসা, সাবমিউকোসা, মাসেল, সেরোসা, প্রত্যেকটা লেয়ার ইনভলভমেন্ট হয়। কিন্তু আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে সারফেস ইনফ্লামেশন অফ দ্য ইনার কোলন লাইনিং অনলি, অর্থাৎ এপিথেলিয়াল সারফেস হয়ে থাকে। এটা ছাড়াও ইন্টারমিডিয়েট কোলাইটিসও হতে পারে। আজকে আমরা এই ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজটা কেন আলোচনায় নিয়ে আসলাম, এটা এত গুরুত্বপূর্ণ কেন?
আমরা যদি ওয়ার্ল্ডের স্ট্যাটিস্টিক্স দেখি, দেখো over 5 million people throughout the world live with inflammatory bowel disease, অর্থাৎ প্রায় 50 লক্ষ মানুষ ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজে ভুগছে। এরপরে আসবো, এটার কোনো ভালো কোনো চিকিৎসা নেই। এই ডিজিজটা বিভিন্নভাবে আমাদের মিসডায়াগনোসড হয়। অনেকে হয়তো পুরাতন আমাশয় বা ইরিটেবল বাউল সিনড্রোম বলে এটা চিকিৎসা করে থাকেন। অনেক ক্ষেত্রে দেখা যায় কোলনের ক্যান্সার সিমটমগুলি অনেকটা একই রকম। রেকটামে বা কোলনে ক্যান্সার হলে যে রকম উপসর্গ দেখা দিতে পারে, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজে একই টাইপের উপসর্গ থাকতে পারে, এবং ইভেন অনেক সময় ইরিটেবল বাউল সিনড্রোম যেটা আমরা বলে থাকি, সেই ক্ষেত্রেও একই টাইপের উপসর্গ থাকে। আজকে যারা আমাদের ক্লাস করছো, আমি বলবো এই রকম সিমটম নিয়ে আসলে আমাদের অবশ্যই রোগীটাকে খুবই ভালোভাবে ইভালুয়েট করতে হবে, হিস্ট্রি নিতে হবে, এক্সামিনেশন করতে হবে, এবং প্রয়োজন মতো তাকে কোলোনোস্কোপি করতে হবে। কারণ কোলোনোস্কোপি না করলে আমরা কখনই কনফার্ম হতে পারবো না এটা কি কোলনে ম্যালিগন্যান্সি, নাকি ইরিটেবল বাউল সিনড্রোম, নাকি ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। Over 300,000 people in UK live with Crohn's and colitis. যুক্তরাজ্যে প্রায় 300,000 মানুষ এই রোগে ভুগছে। Every 30 minutes someone in the UK is diagnosed with Crohn's or colitis. অর্থাৎ প্রতি 30 মিনিটে একজন করে রোগী আলসারেটিভ কোলাইটিস অথবা ক্রনস ডিজিজে ডায়াগনোসড হচ্ছে। 1 in every newly diagnosed are under 16, মানে 4 জন রোগীর মধ্যে অল্প বয়সের রোগীও, যাদের বয়স 16 বছরের কম। এটা হচ্ছে ওয়ার্ল্ড ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ ডে, অর্থাৎ ওয়ার্ল্ড আইবিডি ডে ডাটা। কাজী আমাদের এই ডিজিজটা খুবই ভালো আইডিয়া থাকতে হবে, পড়াশোনা করতে হবে, নয়তো অধিকাংশ ক্ষেত্রেই আমরা এই ডিজিজটা ডায়াগনোসিস করতে পারি না। অনেক ক্ষেত্রে আমরা ইরিটেবল বাউল সিনড্রোম মনে করে থাকি, সেই ক্ষেত্রে আমাদের যেমন আইবিডি ডায়াগনোসিসটাও ভুল হয়, আবার অনেক ক্ষেত্রে কোলন ক্যান্সারও আমরা মিস করে থাকি। এখন আইবিডি বা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ কেন হচ্ছে? The exact cause of Crohn's disease and ulcerative colitis remains unknown. Researchers believe that several factors such as family predisposition and faulty immune system play a role in their development. অর্থাৎ ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজের কারণ এখনো অজানা, তবে সায়েন্টিস্টরা মনে করে থাকেন ফল্টি ইমিউন সিস্টেমের জন্য এটার একটা কারণ হতে পারে। এক্সাক্ট কজ ইজ আননোন। কেউ কেউ ধারণা করে থাকেন এনভায়রনমেন্টাল ট্রিগার, অর্থাৎ পরিবেশগত কারণে। যেমন ইউরোপে বা আমেরিকায় আলসারেটিভ কোলাইটিস বা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ যে পরিমাণে বেশি, আমাদের দেশে কিংবা সাবকন্টিনেন্টে সেই পরিমাণ না হলেও এখানেও আমরা কিন্তু অনেক কেস পাচ্ছি। আগে ধারণা করা হতো এটা পশ্চিমা বিশ্বের ডিজিজ, কিন্তু আমি যেহেতু কোলোরেক্টাল সার্জারিতে প্র্যাকটিস করি, আমরা প্রায় এই ধরনের রোগীদের পাই। অনেক ক্ষেত্রে এই রোগীরা বিভিন্ন ডক্টরের কাছে যান এবং বিভিন্ন সময়
মিসডায়াগনোসড হন এবং বিভিন্ন ওষুধ খেয়ে থাকেন, দেখা যায় কাজ হচ্ছে না, এবং তারপর যখন আমাদের কাছে আসেন অনেক ক্ষেত্রে দেখা যায় এটা খুব বিলম্বে ডায়াগনোসিস হচ্ছে এবং পেশেন্টের সাফারিংস বাড়ছে। আজকে এই লেকচারের মাধ্যমে তোমাদের জানাতে চাই, এই রকম হিস্ট্রি নিয়ে আসলে কেউ যদি বলে পেটে ব্যথা, ফুলে যাচ্ছে, আমার পায়খানার সাথে আম যাচ্ছে, আমাশা জাতীয় সমস্যা হচ্ছে, কেউ হয়তো রক্ত আমাশয় বলে থাকে, তোমরা অবশ্যই এই রোগীটার যথাযথ হিস্ট্রি নিবা এবং তার কোলোনোস্কোপি করবা। ক্ষেত্র বিশেষে আমরা স্মল গাটে যদি সমস্যা থাকে বা স্টোমাকে থাকে সেই ক্ষেত্রে এন্ডোস্কোপি বা এন্টারোস্কোপিও আমরা করে থাকি, তারপরেই এটা ডায়াগনোসিস করা সম্ভব। শুধু ইতিহাস নিয়ে আমরা এটা ডায়াগনোসিস করতে পারবো না। তারপর আসি আসল কথায়। তাহলে কজ সম্পর্কে আমরা জানলাম, একজ্যাক্ট কজ আননোন, এনভায়রনমেন্টাল ট্রিগার, জেনেটিক কম্পোনেন্ট, পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, রেজাল্ট অফ ডিফেক্টিভ ইমিউন সিস্টেম। Immune system responds incorrectly to environmental trigger, অর্থাৎ বাইরে থেকে যখন কোনো কিছু আমাদের শরীরে ঢুকবে, ব্যাকটেরিয়া, ভাইরাস, তখন আমাদের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা সেটাকে প্রতিহত করে। তখন সেটাকে প্রতিহত করার জন্য শরীরে মানে কোলন বা ইন্টেস্টাইন একটা মানে প্রাচীর তৈরি করে। যেমন ক্রনস ডিজিজের ক্ষেত্রে প্রত্যেকটা লেয়ার ইনফ্লেমড হয়ে যায়, আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে মিউকোসাতে রেসপন্স করে। এই ক্ষেত্রে যেটা হচ্ছে দেখা যায় পরিবেশগত কারণেই সেটার একটা সিগন্যাল পায় এবং কোলনের মধ্যে এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়। তাহলে আইবিডির কজগুলি যদি আমরা চিন্তা করি, দেখো এনভায়রনমেন্টাল ট্রিগার হতে পারে, জেনেটিক কম্পোনেন্ট হতে পারে, inappropriate immune reaction, imbalance of intestinal flora, অর্থাৎ আমাদের খাদ্যনালীতে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া থাকে। এগুলি যেমন ক্ষতিকারক ব্যাকটেরিয়া রয়েছে, কতগুলো উপকারী ব্যাকটেরিয়া রয়েছে, এবং আমরা যে খাবার খাই, ভাজা পোড়া খাই, দৈনন্দিন কত ব্যাকটেরিয়া আমাদের শরীরের মধ্যে ঢুকে খাদ্যের মাধ্যমে, পানির মাধ্যমে। এখন এবং সেই ব্যাকটেরিয়াগুলিকে প্রোটেক্ট করার জন্য আমাদের গাটেও বিভিন্ন রকম নরমাল ফ্লোরা রয়েছে, এবং এই সমস্ত এগুলির মধ্যে যখন একটি ইমব্যালেন্স সৃষ্টি হয় তখনই দেখা যায় আমাদের কোলনের ওয়ালটার মধ্যে ইনফ্লেমেশন হয়। এজন্যই এটার নাম হয়েছে ইনফ্লেমেটরি বাউল ডিজিজ। যদি আইলিয়ামে হয়, স্মল গাটে হয়, তখন আমরা এটাকে বলি মানে মাউথ টু অ্যানাস পর্যন্ত হতে পারে ক্রনস ডিজিজের ক্ষেত্রে। আবার কোলন যদি এফেক্টেড হয় সেটাকে বলে থাকে আলসারেটিভ কোলাইটিস। আলসারেটিভ কোলাইটিসে শুধু মিউকোসাটা ইনফ্লেমেশন, কিন্তু ক্রনস ডিজিজের ক্ষেত্রে প্রত্যেকটা লেয়ারই ইনভলভ হয়। আমি অত্যন্ত সহজভাবে তোমাদের কঠিন জিনিসটা বোঝাতে চেষ্টা করি। তারপরেও তোমরা এটা সম্পর্কে তোমাদের টেক্সট বুক পড়বা, বিভিন্ন রকম লিটারেচার পড়তে পারো, তাহলে এটা সম্পর্কে বিশদ জ্ঞান নিতে পারবা। এখন ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ইনফ্লেমেটরি বাউল ডিজিজ, এটা আমাদের দেখা যায় অনেক সময় এনভায়রনমেন্টাল যে ট্রিগার বা ফল্টি ইমিউন সিস্টেম, দেখা যায় জন্ম থেকে শুরু হতে পারে, খাবারের জন্য হতে পারে, ব্রেস্ট ফিডিং এর জন্য হতে পারে, জিওগ্রাফির জন্য হতে পারে, এক্সারসাইজের জন্য হতে পারে, আমরা যে মডার্ন লাইফস্টাইল ইউজ করছি, যেমন অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, ফাস্ট ফুড, স্পাইসি ফুড, সেজন্য হতে পারে। সোশিও ইকোনমিক ফ্যাক্টরস, দেখা যায় এটাকে অনেকে বলে বড় লোকের ওষুধ, যেহেতু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হয়। যেমন সাইকোলজিক্যাল স্টেট, কেউ যদি প্রচুর পরিমাণে আপসেট থাকে, বিভিন্ন কারণে হতে পারে, একটা জবফুল স্ট্রেসের কারণে হতে পারে, ছাত্রছাত্রীরা দেখা যায় পড়াশোনা নিয়ে স্ট্রেসফুল কন্ডিশনে থাকে। এটা ছাড়াও কারো কারো সাইকোলজিক্যাল স্ট্রেস, যেমন যদি বলি কারো পরিবারে যদি কেউ মারা যায়, অথবা তার কারো ডিভোর্স হয়, কিংবা কারো সেপারেশন হয়ে যায়, সেই ক্ষেত্রেও এটা শুরু হতে পারে।
এডুকেশনাল লেভেল, দেখা যায় সারা জীবন ভালো ছিল, মেডিকেলে পড়তে আসছে, প্রচন্ড প্রেসার, এই ক্ষেত্রেও দেখা যায় অনেকের ইনফ্লেমেটরি বাউল ডিজিজ হয়ে যায়। তারপর হচ্ছে বললাম মাইক্রোবায়োটা, অর্থাৎ ইন্টেস্টাইনাল ফ্লোরা যদি ইনব্যালেন্স হয়ে যায়, ইনফেকশনের জন্য হতে পারে, স্মোকারের জন্য হতে পারে, পলিউশনের জন্য হতে পারে। কাজে এগুলি হচ্ছে সবই হচ্ছে বিভিন্ন রিসার্চ করে এটা পাওয়া গেছে। এটাও হাইপোথেসিস, হতে পারে, কিন্তু একজাক্ট কজ নাই। এটা হলেই যে হবে সেরকম বলা যাচ্ছে না। এটা কিন্তু কোনো নতুন ডিজিজ না, আমাদের এই করোনার মতো, এটা পুরাতন ডিজিজ। তারপরও এখন একজাক্ট কজ, প্যাথোফিজিওলজি অল আর আননোন। হু গেটস ইনফ্লেমেটরি বাউল ডিজিজ অর রিস্ক ফ্যাক্টর, কাদের হতে পারে? এটার হওয়ার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না, যে কোনো মানুষের হতে পারে। কিন্তু গবেষণায় দেখা গিয়েছে 15 থেকে 35 বছরের মানুষেরই সবচেয়ে বেশি থাকে। কিন্তু আজকাল অ্যালার্মিং হচ্ছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে প্রতি 4 জন মানুষের মধ্যে 1 জন মানুষের বয়স 16 বছরের নিচে। এখন এটার যেহেতু ভালো কোনো চিকিৎসা নেই, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, এইগুলো যেমন ওষুধ খেয়ে কন্ট্রোলে রাখতে হয়, এই রোগটা হয়ে গেলেও আমাদের ওষুধ খেয়ে ডাক্তারের কাছে যেয়ে কন্ট্রোলে রাখতে হয়। অনেক সময় দেখা যায় এই সমস্ত রোগীরা একজন চিকিৎসক থেকে অন্যজনের চিকিৎসকের কাছে যান, মনে করেন ভালো হচ্ছেন না কেন। এমনও রোগী পেয়েছি, সে ইন্ডিয়াতে বিভিন্ন ডাক্তার দেখাচ্ছে, ভালো হচ্ছে না, তারপর বাংলাদেশে এসে আমাদের কাছে চলে আসছে। আমাদের দেশের রোগীরা আবার আমাদের কাছে ভালো না হয়ে সে মনে করছে ইন্ডিয়াতে বা অন্য দেশেও চলে যাচ্ছে। কারণ এই রোগ সম্পর্কে বা প্যাথোফিজিওলজি সম্পর্কে আমরা যদি আমাদের রোগীদেরকে ভালোভাবে বুঝাতে পারি, তাহলে এই সমস্যাটা অনেকাংশে কেটে যাবে। তাহলে এটা কাদের হতে পারে? জেন্ডার, মেন এবং ওমেন ইকুয়ালি এফেক্টেড হতে পারে। মেন আর মোর ইন আলসারেটিভ কোলাইটিস, ওমেন আর স্লাইটলি মোর ইন ক্রনস ডিজিজ। এই হিসাবটা হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে, যারা মহিলারা রয়েছে তাদের ক্রনস ডিজিজ বেশি হচ্ছে এবং পুরুষদের ক্ষেত্রে আলসারেটিভ কোলাইটিস বেশি হচ্ছে। এথনিসিটি মোর কমন এবং ককেশিয়ানস, যারা হচ্ছে দেখতে সুন্দর অর্থাৎ ফর্সা, সাদা চামড়া, তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। আমরা যারা সাবকন্টিনেন্টে আছি, আমাদের যেহেতু মিক্সড কমপ্লেক্সন, আমরা এ থেকে কিছুটা রেহাই পাচ্ছি, কিন্তু আমাদের দেশে এই রোগের সংখ্যা দিন দিন বাড়ছে, আমরা প্রচুর কেস পাচ্ছি। ফ্যামিলি হিস্ট্রি, পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি এবং ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, কারো দেখা যায় পরিবারে যদি কারো থাকে তাদের ক্ষেত্রে হওয়ার প্রবণতা বেশি। আমাদের যারা স্মোকার তাদের ক্ষেত্রে এটা ডেভেলপ করতে পারে। স্মোকিং মোর লাইকলি টু ডেভেলপ ক্রনস ডিজিজ। জেনেটিক্স অ্যান্ড ইনফ্লেমেটরি বাউল ডিজিজ, জেনেটিক স্টাডি হয়েছে, এখানে দেখা গেছে several genes identify as being associated with inflammatory bowel disease। তার মধ্যে NOD2, CARD15, IL23R, ATGG-LI, FOX2B। এটা যারা তোমরা FCPS পার্ট 1 পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে অনেক সময় MCQ-তে কোশ্চেন আসতে পারে, আর যারা ফাইনাল MBBS পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রেও MCQ-তে আসতে পারে। All of these genes are tied into function of the immune response. Further work needs to be done. মানে এটা যে একেবারে ফাইনাল সেটা না, এটা নিয়ে আরো কাজ করতে হবে। এজন্যই বলা হচ্ছে আইবিডির কজ হচ্ছে আননোন, কিন্তু কতগুলি রিস্ক ফ্যাক্টর রয়েছে। পরীক্ষাতে যদি আমরা প্রশ্ন করি তাহলে তোমরা সেই রিস্ক ফ্যাক্টরগুলি বলতে পারো। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর,
ককেশিয়ানদের বেশি হচ্ছে, তারপর ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকলে হচ্ছে, তারপর ইতিপূর্বে আমরা অনেক কিছু আলোচনা করেছি। এই স্লাইডগুলি তোমরা যখন দেখবা তখন মনে পড়বে। এখন আসা যাক সিমটমস অফ আইবিডি। এখন আইবিডি হয়ে গেলে কি কি সিমটম হতে পারে? Inflammatory bowel disease symptoms vary depending on the severity of inflammation and where it occurs. Symptoms may range from mild to severe. You are likely to have periods of active illness followed by period of remission. অর্থাৎ ইনফ্লেমেটরি বাউল ডিজিজ এটা মাইল্ড হতে পারে, মডারেট, সিভিয়ার। অনেক সময় যখন অ্যাক্টিভ ফেজে থাকে তখন মারাত্মক আকার ধারণ করে, তারপর আবার রোগীটা কিছুদিন ভালো থাকে, তখন আবার দেখা যায় আবার হচ্ছে। অনেক সময় আমাদের পেশেন্টরা মনে করে থাকেন এই খাবারটা খেয়েছি তার জন্য হয়তো এটা হচ্ছে। অনেকে বলে থাকেন না এটা আমার চিংড়ি মাছ খেলে হচ্ছে, কেউ বলে গরুর মাংস খেলে হয়, কেউ বলে ট্রাভেল করলে হয়। আসলে এটা ঠিক সঠিক না। তার ডিজিজটি হচ্ছে ইনফ্লেমেটরি বাউল ডিজিজ। এখন এটার প্যাটার্নটি হচ্ছে এরকম। এটা যদি আমরা সঠিকভাবে ডায়াগনোসিস করতে না পারি তাহলে আমাদের পেশেন্টরা এই সমস্যাটায় ভুগে থাকেন। কারণ আলসারেটিভ কোলাইটিস বা ইনফ্লেমেটরি বাউল ডিজিজ ডায়াগনোসিসটা জরুরি কেন? দেখা যায় আলসারেটিভ কোলাইটিস যদি দীর্ঘদিন থাকে তা থেকে কিন্তু ক্যান্সার হতে পারে। আবার আমি হয়তো মনে করছি এটা ইরিটেবল বাউল সিনড্রোম, কিন্তু আন্ডারলাইং কজ একটা মেলিগনেন্সি হতে পারে। কাজেই আমাদের ইতিহাস নিয়ে সঠিকভাবে এটা ডায়াগনোসিস করতে। এখন আসা যাক ক্রনস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিসে সিমটম কি হবে। অধিকাংশ রোগীরা ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, মাঝে মধ্যে জ্বর আসবে, অনেকে বলে আমার গাটা গরম থাকে এবং ফেটিক, কোনো কিছুই ভাল লাগে না, পড়াশোনায় মন বসে না, সেসব ফেটিক থাকবে। অ্যাবডোমিনাল পেন বা ক্র্যাম্পিং এর কথা বলতে পারে, পেটে ব্যথা, পেটে মোচড় দেয়, এরকম শব্দগুলি সাধারণত রোগীরা ব্যবহার করে থাকেন। অনেকে বলে থাকেন ব্লাড আসে স্টুলের সাথে, খাবার রুচি নাই এবং আনইনটেন্ট ওয়েট লস, এবং সে শত চেষ্টা করেও তার স্বাস্থ্যের উন্নতি করতে পারছে না। আমাদের অনেকে দেখা যায় স্টুডেন্টরা বিশেষ করে এইরকম ডিজিজে, মেডিকেল স্টুডেন্টদের মধ্যে এটা খুব ব্যাপক হারে আছে। আমরা তোমাদের ক্লাস নিচ্ছি, অনেকের হয়তো এই সমস্যাটা আছে, সবসময় তার পায়খানা হজম হয় না, তারপর তার ফেটিক, অ্যাপেটাইট কমে যাচ্ছে, ওয়েট লস হচ্ছে। কিন্তু আমরা যদি ডায়াগনোসিস করি দেখা যাবে তার আইদার আলসারেটিভ কোলাইটিস অথবা ইরিটেবল বাউল সিনড্রোম অথবা ক্রনস ডিজিজ হতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই এগুলি হতে পারে, কিন্তু আমরা মেলিগনেন্সির ব্যাপারটাও কিন্তু বাদ রাখতে পারবো না। যদিও এটার পরিমাণ খুব কম, 1% বা তার চেয়েও কম হতে পারে, কিন্তু তাদের মেলিগনেন্সিও থাকতে পারে। যদি দীর্ঘদিনের ইতিহাস থাকে মেলিগনেন্সির সম্ভাবনা কম, কারণ মেলিগনেন্সি হলে এটা খুব দ্রুত সারা শরীরে ছড়িয়ে যায়। তখন দেখা যায় মানে 6 মাস বা 1 বছর 2 বছরের মধ্যেই তার হসপিটালে যেতেই হয়। কিন্তু আমাদের আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, ইরিটেবল বাউল সিনড্রোম থাকলে দেখা যায় 5 বছর, 7 বছর, 20 বছর। এর জন্যই এই সমস্ত রোগকে আমাদের দেশে বলা হয় পুরাতন আমাশয়ে ভুগছে। কিন্তু পুরাতন আমাশয়ে যে কত রকম ডিজিজ হতে পারে, আমার মনে হয় এটা আমাদের ডায়াগনোসিস করা, এটা সম্পর্কে শেখার বা জানার সময় এসেছে। আমরা সবাই এটা সম্পর্কে আমাদের নলেজ থাকতে হবে। How IBD affects your body? ইতিপূর্বে বললাম symptoms differ from person to person and from time to time, but can include. এখন সব সময় যে একই রকম সিমটম হবে সেটা না। এটা বললাম মাইল্ড হতে পারে, মডারেট, সিভিয়ার, frequent diarrhea which might be bloody.
পায়খানার সাথে রক্ত যেতে পারে, তরল পায়খানা হতে পারে, নাও হতে পারে। স্ট্রং আর্জ টু পাস টু, দেখা যাবে পায়খানা করার জন্য প্রচুর ব্যাগ হচ্ছে, যখন তার বাথরুমের চাপ হচ্ছে খুব দ্রুত তার টয়লেটে যেতে হচ্ছে। মিউকাস কাভারিং স্টুল, অনেক সময় পায়খানার স্টুলের সাথে বা মলের সাথে অনেক রোগীরা বলে চর্বির মতো পদার্থ আসে, অনেকে বলে সাদা শ্লেষার মতো আসে, অনেকে বলে আমের মতো আসে। ক্র্যাম্পিং পেন, অর্থাৎ ইন ইউর অ্যাবডোমেন, পেটে দেখা যাবে মোচড় দিয়ে ব্যথা করতেছে, অনেকে দ্রুত বাথরুমে চলে যায়। লেস অফেন, এটি হচ্ছে বেশি হচ্ছে, মানে তার বারে বারে বাথরুমে যেতে হয়, বাথরুমের ব্যাগ আসলে দ্রুত যেতে হয়, আম যাচ্ছে বা মিউকাস জাতীয় পদার্থ যাচ্ছে এবং পেটে ব্যথা করছে, এবং কখনো কখনো তার বমি লাগতে পারে, বমি ভাব হতে পারে, যেমন নসিয়া, ভমিটিং, লস অফ অ্যাপেটাইট। পসিবল সিমটম অফ আদার পার্ট অফ দ্য বডি, স্কিন, জয়েন্ট এবং চোখে, মানে চর্মের বিভিন্ন রকম চেঞ্জ আসতে পারে, জয়েন্টে পেন হতে পারে এবং চোখে কনজাংটিভাইটিসের মতো প্রবলেম হতে পারে, লাল হয়ে যেতে পারে। এগুলি হচ্ছে অ্যাডভান্স স্টেজের, এটা হচ্ছে মানে আইবিডির এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন। অনেকে হয়তো মনে করে থাকেন ওই আইবিডিকে গুরুত্বই দেন না, হয়তো চোখের সমস্যা, চোখের ডাক্তারের কাছে যাচ্ছেন, পায়ে ব্যথা, পায়ে ডাক্তারের কাছে যাচ্ছেন, অথবা স্কিনের প্রবলেম, মানে স্কিন বিডি স্পেশালিস্টের কাছে যাচ্ছেন, কিন্তু তার আসল রোগ কিন্তু ইনফ্লেমেটরি বাউল ডিজিজ। আমরা যেহেতু এটা নিয়ে কাজ করি, প্রায়শই এরকম সমস্যা আমাদের কাছে আসে। might be periods of active disease flare up and periods where the feel fine, that is remission, অর্থাৎ এই সমস্ত রোগকে অনেকেই গুরুত্ব দেন না, কারণ কিছু সময় উনি খুব ভালো থাকেন, তার কোনো সমস্যাই থাকে না, আবার অনেক সময় খারাপ হয়। আবার এটা যেহেতু এটার কোনো ভালো চিকিৎসা নেই, শরীরের যে ইমিউন সিস্টেম তার মাধ্যমে উনি সে ভালো ফিল করেন, আবার খারাপ ফিল করেন। সেজন্য এটা অনেক ক্ষেত্রে আমাদের কাছে মানে প্রাথমিক অবস্থায় আসে না, যখন কোনো ইনফ্লামেটরি বাউল ডিজিজ রিলেটেড কোনো কমপ্লিকেশন হয় তখন আসে। সেই জিনিস কমপ্লিকেশন কি হতে পারে, অর্থাৎ পেটে প্রচন্ড ব্যথা, প্রচুর রক্ত যাচ্ছে, অথবা খাদ্যনালীটা ফুটো হয়ে গেছে, অনেক ক্ষেত্রে হয়তো ক্রনস ডিজিজ হয়ে তার অবস্ট্রাকশন হচ্ছে, বমি হচ্ছে, পেট ফুলে গেছে, তখন আমাদের কাছে আসে। পায়ুপথে অনেক সময় ফিস্টুলা নিয়ে আমাদের কাছে, অর্থাৎ মলদ্বারের পাশে ছোট ছিদ্র হয়ে পুষ্পানি পড়ছে, এইরকম প্রবলেম নিয়েও আমাদের কাছে। তাহলে প্রশ্ন আসে, এটা তাহলে আমরা কিভাবে ডায়াগনোসিস করব? দেখো ছবিটা দেখতে পাচ্ছ, যেহেতু ক্রনস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস সিমটম একই রকম, শুধু হিস্ট্রি নিয়ে ডায়াগনোসিস করা অত্যন্ত কঠিন। আমাদের যদি সাসপিশন থাকে তাহলে আমরা এন্ডোস্কোপি করব, কোলোনোস্কোপিও করতে হবে, দেখো ছবিতে দেখা যাচ্ছে। এবং শুধু এন্ডোস্কোপি অফ আপার জিআইটি করলে আমরা ইসোফেগাস, স্টোমাক, ডিউডেনাম পর্যন্ত যেতে পারবো। কোলন যদি দেখি, কোলোনোস্কোপি করলে বুঝতে হবে। কিন্তু এই যে স্মল গার্ড, জেজুনাম, আইলিয়াম, এটা দেখার জন্য আমাদের এন্টারোস্কোপি, অর্থাৎ এটা আবার এন্টারোস্কোপি বিভিন্ন রকম রয়েছে, সিঙ্গেল বেলুন এন্টারোস্কোপি বা ক্যাপসুল এন্ডোস্কোপি বলে থাকি, সেগুলি করে আমরা নিশ্চিত হতে পারি। আমাদের দেশে অধিকাংশ জায়গায় আপার যে এন্ডোস্কোপি হলেও কোলোনোস্কোপিও হচ্ছে লিমিটেড জায়গায়, কিন্তু এন্টারোস্কোপিটা অনেক সেন্টারেই হয় না, খুব কম জায়গায় এটা হয়ে থাকে। সেজন্য আমাদের দেশে এই রোগগুলি
ডায়াগনোসিস করাও ডিফিকাল্ট। কিন্তু আজকাল বিভিন্ন জায়গায় আমরা যেহেতু এগুলি চিকিৎসা করি, ডায়াগনোসিস হচ্ছে, রোগীরা ভালো চিকিৎসাও পাচ্ছে এবং ভালো থাকছে। তাহলে আমরা এটা কিভাবে ডায়াগনোসিস করতে পারি? প্রথম অবস্থায় ইনিশিয়াল ইভালুয়েশন করতে হবে। কিভাবে করব? তার সিমটম শুনে, হিস্ট্রি অ্যান্ড সিভিয়ারিটি, ফ্যামিলি হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে, ল্যাবরেটরি টেস্টের মধ্যে ব্লাড, স্টুল ইনভেস্টিগেশন করে বুঝতে পারি। কোলোনোস্কোপি বেস্ট টুল টু সি দ্য কোলন। অর্থাৎ ক্রনস ডিজিজের চেয়েও আলসারেটিভ কোলাইটিস ডায়াগনোসিসটা একটু সহজ, কারণ একটা কোলোনোস্কোপি করলেই আমরা বুঝতে পারি এবং তার থেকে যদি বায়োপসি নেই। আর গ্যাস্ট্রোস্কোপি করে যদি স্টোমাকে ডিউডেনামে থাকে তাহলে ক্রনস ডিজিজ বুঝতে পারবো। বেরিয়াম এনেমা বা এক্স-রে করে আমরা বুঝতে পারি, কারণ বেরিয়াম এনেমা করলে যদি আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে দেখা যায় মিউকোসাল যে ফোল্ডগুলি সেগুলি থাকে না, অনেকটা পাইপের মতো মনে হয়। আল্ট্রাসাউন্ড করে অন্য কোনো প্যাথোলজি আছে কিনা সেটা এক্সক্লুড করতে পারি। আমরা সিটি স্ক্যান করেও কিছুটা আইডিয়া পাওয়া যায়। যেমন অনেক ক্ষেত্রে আমরা ভার্চুয়াল মানে সিটি কোলোনোগ্রাফি করে 3 ডাইমেনশনাল ইমেজ তৈরি করে কিছুটা আইডিয়া পেতে পারি। ক্রনস ডিজিজের জন্য কোনো যদি কমপ্লিকেশন হয়, যেমন মাল্টিপল স্ট্রাকচার পেতে পারি। তাহলে ডায়াগনোসিস করতে হলে আমাদের যেমন মেটিকুলাসলি হিস্ট্রি নিতে হবে এবং পাশাপাশি ফিজিক্যাল এক্সামিনেশন এবং অন্যান্য পরীক্ষা করতে হবে। অনেক সময় পরীক্ষাতে আমরা প্রশ্ন করি, হাউ উইল ইউ ডায়াগনোস দিস কেস? তখন তোমাদের কাছে উপদেশ হচ্ছে, তোমরা সবাই আসবা হিস্ট্রি থেকে, বলবা স্যার আমরা রোগীর হিস্ট্রি নিব, তারপর জেনারেল এক্সামিনেশন করব, তারপর রোগীর সিস্টেমিক এক্সামিনেশন বা লোকাল এক্সামিনেশন করব, তারপর ইনভেস্টিগেশন, দেন ইউ ক্যান ডায়াগনোসিস। এক কথায় উত্তর দিবা। এখন হাউ আইবিডি ইজ ট্রিটেড। এখন ইনফ্লেমেটরি বাউল ডিজিজ কিভাবে আমরা চিকিৎসা করব, এটা চিকিৎসা কি? এখন ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, আমরা প্রথমেই বললাম এটার কোনো ভালো চিকিৎসা নেই। তারপর যে সমস্ত ড্রাগ এটার জন্য নেই, ব্যবহার করা হয়, তারও বিভিন্ন রকম সাইড ইফেক্ট রয়েছে। যেমন তার মেডিকেশনের ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করতে পারি? স্টেরয়েড ইউজ করতে পারি, 5 অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করতে পারি, বিভিন্ন ইমিউনোমডুলেটর ইউজ করা যায়, মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ করা যায়, এবং পেন হলে পেন কিলার ইউজ করবে, অ্যাংজাইটি রিলিভের ওষুধ দেই, স্ট্রেস ম্যানেজমেন্ট করি, এবং তাদের অনেককে ডায়েটারি মডিফিকেশন করে, অনেকের দেখা যায় দুধ বা দুধ জাতীয় খাবার খেলে এটা বাড়তে পারে বা চর্বিযুক্ত খাবার খেলে বাড়ে, তাদেরকে সেটা থেকে বিরত থাকতে হবে। এখন এটা এত পুরানো ডিজিজ, ভ্যাকসিনস আর বিং রিকমেন্ডেড টু প্রিভেন্ট ইনফেকশন, ট্রায়াল ইজ অনগোয়িং। এখন শত শত বছর ধরে এটা দেখা যায় ট্রায়ালই হচ্ছে। সার্জারি মেথডস ডিফার ফর ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস। অর্থাৎ যদি কোনো কমপ্লিকেশন হয়, কোলনে ফুটো হয়ে যায় অথবা ছিদ্র হয়ে যায় অথবা কোলনে গ্যাংগ্রিন হয়ে যাচ্ছে স্মল গাটে, সেই সমস্ত ক্ষেত্রে এটার আমরা সার্জারি করে থাকি। ইভেন ফিস্টুলাও নিয়ে যদি প্রেজেন্ট করে, আমরা কিন্তু অন্যান্য ফিস্টুলার মতো ফিস্টুলোটমি করি। এজন্যই আমরা বলি যদি কারো ফিস্টুলা থাকে সেই ক্ষেত্রে আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, প্রোক্টোস্কোপি, ক্ষেত্র বিশেষে সিগময়েডোস্কোপি, কোলোনোস্কোপিও করার প্রয়োজন হয়। কারণ আমরা যদি ফিস্টুলাটার অপারেশন করে দেই, তার আন্ডারলাইং ডিজিজ যদি ক্রনস ডিজিজ থাকে বা আলসারেটিভ কোলাইটিস থাকে, সেটা কিন্তু সেরে উঠবে। এখন আসা যাক ক্রনস ডিজিজ।
প্রথমে আমি বললাম ক্রনস ডিজিজ মাউথ টু অ্যানাস যে কোনো অংশই হতে পারে। এই ক্ষেত্রে chronic full thickness inflammatory process that can affect any part of the GIT. Most common in North America, Northern Europe. Incidence 18 100,000 people, মানে 1 লাখ মানুষের মধ্যে 8 জনের হতে পারে, এবং তার প্রিভিলেন্স হচ্ছে 144 in 100,000 population. Slightly more common in women, age হচ্ছে 25 to 40 years, second peak of incidence in 70 years. মানে 25 থেকে 40 বছরে দেখা যায়, আবার 70 বছরেও হতে পারে। এইদিকে আমরা বলবো আমরা কিছুটা ভাগ্যবান, আমাদের দেশে ইনসিডেন্স এবং প্রিভিলেন্সের পরিমাণটা কিছুটা কম। এখন হোয়াট ইজ ক্রনস ডিজিজ? Crohn's disease is an immune-mediated disease that can affect any part of the digestive tract from mouth to anus. এই ছবিতে দেখতে পাচ্ছ আমাদের মাউথ এন্ড টাঙে আলসার নিয়ে প্রেজেন্ট করতে পারে। তুমি বিভিন্ন রকম ওষুধ খাচ্ছ, মাউথ ওয়াশ দেওয়া হচ্ছে, সারছে না। অনেক ক্ষেত্রে বায়োপসি করে দেখা গেল ডায়াগনোসিস হচ্ছে ক্রনস ডিজিজ। ইসোফেগাসে হতে পারে, আলসার নিয়ে প্রেজেন্ট করতে পারে, স্টোমাকে হতে পারে, স্মল গাটে হতে পারে, কোলনে হতে পারে, রেকটাম অ্যানাসে হতে পারে। যেমন স্ট্রিকচার হতে পারে, অর্থাৎ গাট ওয়ালটা আমরা যদি সিটি স্ক্যান করে দেখি দেখা যাবে গাট ওয়ালটা থিকেন্ড। এন্ডোস্কোপি করে আলসার পেতে পারি, সেখান থেকে বায়োপসি নেওয়ার পর সেটা আমরা কনফার্ম হতে পারি। এখন আলসারেটিভ ক্রনস ডিজিজের ক্ষেত্রে আমি ইতিপূর্বে বললাম প্রত্যেকটা ওয়ালই কিন্তু ওয়ালের মানে বাউল ওয়ালের প্রত্যেকটা লেয়ার ইনভলভমেন্ট হয়। মিউকোসা হতে পারে, সাবমিউকোসা হতে পারে, মাসেল এবং সেরোসা। অনেক ক্ষেত্রে এটা যখন কোলোনোস্কোপি অথবা এন্ডোস্কোপি করা হয় সেই ক্ষেত্রে মেলিগনেন্সির সাথেও এটা একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমাদের এন্ডোস্কোপিস্ট যারা রয়েছেন তারা বলে থাকেন। ডিডি মেবি ক্রনস, মেবি টিবি, আলসারেটিভ কোলাইটিস, মেলিগনেন্সি, লিম্ফোমা। এখন এখানে কি হচ্ছে? ফ্যাট ট্র্যাপিং হচ্ছে, ওয়াল থিকেনিং হচ্ছে, ফিশার হচ্ছে, বলে গবলেটস স্টোনিং, এইরকম দেখা যায়। ক্রনস ডিজিজ এটার ইটিওলজি কি, কেন হয়? ইতিপূর্বেও আমি বললাম যেমন জেনেটিক ফ্যাক্টর 10% পেশেন্ট that have first degree relative with the disease, 50% in monozygotic twins, NOD2 CRD15 gene involvement যদি থাকে, but majority have no abnormalities in this gene. Environmental factor, refined food stuff, যারা হচ্ছে শাকসবজি কম খায়, সব সময় কন্টেনার যুক্ত খাবার খাচ্ছে, ফ্রোজেন খাবার। আমাদের দেশে উচ্চবিত্তরা দেখা যায় দেশের খাবার খাচ্ছেন না, বাইরে থেকে টিনজাত বা প্রক্রিয়াজাত খাবার খাচ্ছেন। তাদের মধ্যে কিন্তু এই রোগ হওয়ার প্রবণতা রয়েছে, যেমন ক্যান্সার হওয়ার প্রবণতা রয়েছে। এখন আমি এর জন্য সবাইকে সচেতন করি, প্রচুর পরিমাণে পানি খান। বিদেশি ফলের চেয়ে আমাদের দেশীয় বা মৌসুমী ফল যদি আমরা বেশি খাই তাদের ক্ষেত্রে রোগের প্রবণতা কম থাকে। যারা যেমন কায়িক পরিশ্রম করে তাদের ক্ষেত্রে আমরা দেখি যে করোনা হয়েছে, উচ্চবিত্তের ক্ষেত্রে মৃত্যুর হারটা যেমন বেশি,
আমাদের কিন্তু স্লাম এরিয়াতে বা বস্তিবাসী যারা কঠোর পরিশ্রম করে এক অদৃশ্য কারণে কিন্তু তাদের মৃত্যুর হারটা কম, তাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা বেশি। আজকে আমি বলতে চাই আমরা যারা যারা মানে সমাজে ভালো অবস্থানে আছি, ছেলে মেয়েদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখছি, বাইরে খেলাধুলা করতে দিচ্ছি না, বা স্কুলের মধ্যেও খেলার মাঠ থাকে না, তারাদের কিন্তু গ্রোন আপটা খুব ভালো হয় না। তারা কিন্তু বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে আক্রান্ত হতে পারে, অকালে জীবনও যেতে পারে। কিন্তু যারা পথে ঘাটে কষ্ট করে বড় হচ্ছে তাদের কিন্তু ভিটামিন ডি এর অভাব হচ্ছে না, তাদের শরীরে যথেষ্ট পরিমাণে প্রতিরোধ ক্ষমতা রয়েছে। এখন ফ্রম দ্য ভেরি বিগিনিং, জীবনের শুরু থেকে আমাদের যারা স্টুডেন্ট রয়েছে বা যারা বাবা মা বা যারা রয়েছেন তাদের এই জিনিসটা খেয়াল করতে হবে। জীবনকে সুস্থ রাখার জন্য স্বাস্থ্যটা অত্যন্ত জরুরি। এটার জন্য যেমন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস লাগাতে হবে, খেলাধুলা করতে হবে, দেশি ফলমূল, প্রচুর পরিমাণে শাকসবজি, এই সমস্ত খাবারের দিকে আমাদের আসতে হবে। অনেকে দেখি দেশের গরুর দুধটা খায় না, তার দেখা যায় বাইরে থেকে প্রক্রিয়াজাত দুধ বা কন্টেনার খাবার সেগুলির প্রতি বেশি ঝুঁকছে। আমরা মনে করি এই জিনিস থেকে আমাদের বের হতে হবে, নয়তো আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ যেমন নিউ ডিজিজ করোনাও কিন্তু রক্ষা করছে। হাই লেভেল অফ স্যানিটেশন এট আর্লি চাইল্ডহুড, স্মোকিং, মানে রিফাইন্ড ফুড স্টাফস, যারা হচ্ছে খুব দেখা যায় হাই লেভেল স্যানিটেশন, মানে যে কোনো জায়গায় সে হাত ধোবে না, তারপরে হচ্ছে বসবে না, মানে সব সময় সেটা সে মেনটেন করছে, তাদের ক্ষেত্রে প্রবণতা বেশি উদ্বেগের অসুখ যাকে বলে। যদি স্মোকারদের ক্ষেত্রে এটা হতে পারে। এখন কি হচ্ছে, যেমন ক্রনস ডিসফাংশনাল, যেগুলি জেনেটিক্স এগুলি বললাম, এই সম্পর্কে আর আমি যাচ্ছি না। আজকের লেকচারটা অনেক বড়, আমি মনে করি একদিনে ইনফ্লামেটরি বাউল ডিজিজটা শেষ হবে না। আজকে যারা ক্লাসে আছো বা আছেন, আমি মনে করি আগামী সোমবারে আমরা এটার উপর আরো আলোচনা করব, কারণ এটা ডিজিজটা যেহেতু অনেকের কাছে নিউ, আমরা অন্যান্য ডিজিজ সম্পর্কে খুব বেশি পড়াশোনা করলেও আসলে ইনফ্লামেটরি বাউল ডিজিজ নিয়ে আমি যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম তখন আমার খুব বেশি নলেজ ছিল না। আমি মনে করি অধিকাংশের ক্ষেত্রে এইরকম, কারণ আমরা যখন বিভিন্ন কেস আমাদের কাছে আসে, এইগুলি দেখা যায় অনেকের কাছে ঘুরে ঘুরে ফিরে আসে, অনেকে হয়তো এই জিনিসটা মাথার মধ্যে রাখেন না। তারপর হচ্ছে প্যাথোজেনেসিস কি, ইনক্রিজড গাট পারমিবিলিটি, passage of luminal antigen pathogen, induction of the cell mediated inflammatory response, release of pro-inflammatory cytokines, inflammatory interleukin 2 tumor necrosis factor, defect in suppressor T cell, অর্থাৎ এটা ইমিউন সিস্টেমের একটা ব্যাপার। প্যাথোজেনেসিস গেন এন্ট্রি ইন দ্য লুমেন রেজাল্টিং ইন ইনফ্লামেটরি কন্ডিশন। ব্যাকটেরিয়া ঢুকছে, ইতিপূর্বে যেটা বললাম, ডায়েট থেকে হতে পারে, এনভায়রনমেন্টে কাটে হয়ে আমাদের অ্যাবনর্মালি রেগুলেটেড ইমিউন সিস্টেম, তখনই গাট ওয়ালের মধ্যে আমাদের ইনফ্লামেশন দেখা দিচ্ছে। প্যাথোলজি কি, টার্মিনাল আইলিয়াম মোস্ট কমনলি ইনভলভড, যেটা বললাম 65%, কোলাইটিস অকার্স ইন 1/3 কেসেস, কোলাইটিস হইতে পারে, আইলিয়াম কোলন দুইটাই কম্বো ইনভলভমেন্ট কেন হয়, মানে আইলিয়াম ইনভলভ হতে পারে, কোলনও হতে পারে। স্টোমাক ডিউডেনাম এফেক্টেড 5% কেসেস, পেরিএনাল region present in 25 to 75% of the patient. কাজী ওয়েস্টার্ন কান্ট্রিতে যেহেতু কমন,
এখন অ্যানাল ফিশারে একটা পেশেন্ট আসলো, আমি হয়তো এটা সার্জারি করে দিলাম, কিন্তু এর সাথে ইনফ্লামেটরি বাউল ডিজিজ আছে কিনা সেটা যদি আমরা রিকগনাইজ করতে না পারি, তখন কিন্তু তার অপারেশনের পরেও সাকসেস হবে। এজন্য আমরা যদি প্রয়োজন মনে করি, ইতিহাস নিয়ে কোলোনোস্কোপি করে দেখতে হবে। এটার ইটিওলজি কি। তাহলে এই ক্রনস ডিজিজকে আমরা কি কি ভাবে ভাগ করতে পারি? যেমন আইলিওকোলাইটিস, অর্থাৎ আইলিয়াম এবং কোলন দুইটাতে যদি এফেক্ট হয় তাহলে বলা হয় আইলিওকোলাইটিস। যেমন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, ইন্টেস্টাইনে হচ্ছে আবার রেকটামে, আবার শুধুমাত্র আইলিয়ামে হয়। আইলিয়ামে বেশিরভাগ সময় হয় আইলাইটিস। তারপর গ্যাস্ট্রোডিউডেনাল ক্রনস ডিজিজ, মানে ডিউডেনাম স্টোমাকে হলে, আবার জেজুনো আইলাইটিস, জেজুনামে হচ্ছে আইলিয়ামে। এটা হচ্ছে কন্টিনিউয়াস হয় না, অর্থাৎ মাঝখানে ভালো থাকে আবার কিছু কিছু জায়গায়, মানে স্কিপ লিশন। আবার কোলনে হলে দেখো এখানে অ্যাসেন্ডিং কোলনে হচ্ছে, আবার ডিসেন্ডিং কোলনে রেকটাম, অথবা শুধু রেকটামে হতে পারে। মানে ক্রনস গ্রানুলোমেটাস কোলাইটিস হতে পারে, পেরিঅ্যানাল ক্রনস হতে পারে। এখন ক্রনস হলে, ক্রনস ডিজিজ most commonly involves the end of the intestine and beginning of the colon and may affect any part of the GI tract in the patchy manner. মানে কোথাও ভালো থাকবে আবার আবার হবে, আবার কিছু অংশ ভালো আবার হচ্ছে। ক্রনস ডিজিজ মে এফেক্ট অল লেয়ার্স অফ দ্য বাউল ওয়াল, মানে মিউকোসাতে এরকম দেখা যাবে, যেটা বলে দেখো স্টোনের মতো দেখা যাচ্ছে, আর সাবমিউকোসা, মাসেল, সেরোসা, প্রত্যেকটা লেয়ারই ইনফ্লামেশন হয়ে যাবে, মাঝখানে মাঝখানে আলসার স্ট্রিকচার থাকতে পারে। তাহলে প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস, এটা হচ্ছে যারা পার্ট 1 পরীক্ষা দিবা তাদের জন্য যেমন ইম্পর্টেন্ট, তারপর এমবিবিএস এর ক্ষেত্রেও আমরা কোশ্চেন করে থাকি। দেখো প্যাথোলজিতে দেখা যাচ্ছে স্কিপ লিশন, কবলেস্টোন অ্যাপিয়ারেন্স, তারপর হচ্ছে ফাইব্রোটিক থিকেনিং অফ দ্য ওয়াল, ফ্যাট র্যাপিং, linear or snake-like pattern of deep mucosal ulceration, mesentery thickening with enlarged mesenteric lymph node, luminal narrowing, bowel dilated proximal to stricture, অর্থাৎ যেখানে স্ট্রিকচার থাকবে তার প্রক্সিমাল অংশ বাউল ডাইলেটেড থাকবে, মেসেন্ট্রিটার ইনফ্লেমেশন থাকতে পারে, স্নেক লাইক আলসার থাকতে পারে, মানে ট্রান্সলুমিনাল ইনফ্লামেশন হতে পারে। এটা হচ্ছে আমরা চোখে দেখতে পারবো। স্কিপ লিশন হচ্ছে কিছু জায়গা ভালো থেকে আবার হবে। দেখো এখানে ছবিতে মানে প্রত্যেকটা লেয়ার ইনভলভ, ইনফ্লামেশন হয়ে যাচ্ছে। তারপর ক্রনস, এই যে ফ্যাট র্যাপিং, জায়গায় জায়গায় ফ্যাটগুলি দ্বারা মোড়ানো থাকবে এবং ভিতরে আলসার থাকবে, মানে আলসারগুলি হবে কবলেস্টোন অ্যাপিয়ারেন্স, মাসেল হাইপারট্রফি হবে, এটা হচ্ছে যেমন স্টোনের মতো কবলেট স্টোন। অনেক সময় পরীক্ষাতে আছে কবলেট স্টোন হচ্ছে আলসারেটিভ কোলাইট ক্রনসে থাকে। মাইক্রোস্কোপিক ফিচার দেখা যাবে, ফোকাল এরিয়াস অফ ক্রনিক ইনফ্লামেশন অল লেয়ার, নন কেজিয়েটিং গ্রানুলোমা থাকবে। এখন গ্রানুলোমেটাস লিশন কিন্তু কোথায় থাকে, পরীক্ষাতে একটা প্রশ্ন করা হয়। এটা যেমন টিবিতে হতে পারে, ফরেন বডি গ্রানুলোমা হতে পারে, ক্রনসে হতে পারে, তারপর একটিনোমাইকোসিসে হতে পারে। কাজেই টিবি হতে গেলে যেমন কেজিয়েটিং গ্রানুলোমা টিবির ক্ষেত্রে হয়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে সেন্ট্রাল তেমন কেজিয়েশন থাকে। তারপর ডিপ এবং ফিশারিং আলসার হতে পারে। নর্মাল এরিয়াস ইমিডিয়েটলি অ্যাডজাসেন্ট টু সিভিয়ারলি ইনফ্লেমড এরিয়া, হচ্ছে নর্মাল এরিয়ার ফাঁকে ফাঁকে ইনফ্লেমড এরিয়া। মাল্টি ফোকাল আর্টেরিয়াল ওক্লুশন ইন মাস্কুলারিস প্রক্রিয়া, মাল্টিফোকাল হতে পারে। এখন এটার কমপ্লিকেশন কি কি হতে পারে?
কমপ্লিকেশন হচ্ছে narrowing of intestine, stricture হতে পারে, can lead to blockage or obstruction. Localized collection of the pus or infection, abscess নিয়ে প্রেজেন্ট করতে পারে, obstruction নিয়ে প্রেজেন্ট করতে পারে যেহেতু স্ট্রিকচার হচ্ছে। abnormal channel connecting two loops or intestine, অর্থাৎ ফিস্টুলা হতে পারে, মানে আইলিও-আইলিয়াল ফিস্টুলা, আইলিও-জেজুনাল ফিস্টুলা অথবা আইলিও-কোলিক, অর্থাৎ কোলনের সাথে যদি আইলিয়াম সংযুক্ত হয় তখন আমরা আইলিও-কোলিক ফিস্টুলা করতে পারি। or between the intestinal wall and other organs including skin, মানে পেরিয়ানাল ফিস্টুলা হতে পারে। intestinal obstruction, fistula formation between the ileum and the colon result in malabsorption, enterovesical fistula, অর্থাৎ আইলিয়াম অথবা কোলন যদি ইউরিনারি ব্লাডারের সাথেও ফিস্টুলা তৈরি করতে পারে, lead to urinary infection and passage of gas or feces with the urine. দেখা যায় ফিস্টুলা করে যদি ইউরিনারি ব্লাডারের সাথে ফিস্টুলা করে তখন পেশাবের সাথে তার মল যাচ্ছে অথবা গ্যাস বের হচ্ছে। এন্টারোভ্যাজাইনাল ফিস্টুলা হতে পারে প্রোডিউস অফ ফিকাল ভ্যাজাইনাল ডিসচার্জ। কাজী এটা যদি আর্লি ডায়াগনোসিস করে চিকিৎসা না করতে পারি তাহলে এই কমপ্লিকেশন হতে পারে। এক্সট্রাইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন যেমন আর্টেরাইটিস, ইউভাইটিস হতে পারে। Slight increased risk of development of carcinoma of the colon, much less than in the ulcerative colitis. অর্থাৎ আলসারেটিভ কোলাইটিসে তোমার যেরকম ক্যান্সারের হওয়ার প্রবণতা বেশি থাকে এখানে কিছুটা কম হয়। এখন ক্লিনিক্যাল ফিচার্স অফ প্রস্টেসিস। কি কি ক্লিনিক্যাল ফিচার হবে? আজকে অনেক সময় হয়ে গেছে, আমি মনে করি আজকে এ পর্যন্তই থাকুক। আমরা ইনফ্লেমেটরি বাউল ডিজিজকে কয়েকটা ভাগে ভাগ করব। আজকে যতটুকু পড়ালাম আমি মনে করি তোমরা যদি আগামী সোমবার এই 9:30 উপস্থিত থাকো তাহলে আরেকটা ক্লাস, এবং তারপরে আমি মনে করি পরবর্তী সপ্তাহে আরেকটা ক্লাস লাগবে। 3টা ক্লাসের কমে এটা শেখানো সম্ভব না। আর আমরা একটা লেকচার আসলে ওয়ান ওয়ে লেকচার বেশিক্ষণ শুনলেও মনে থাকে না। আজকে বোঝানোর চেষ্টা করলাম, তারপর আমি মনে করি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট দিবা, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের এটা ভালো লাগছে নাকি সেটা বুঝতে পারবো, এবং তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দিব। এই করোনাকালীন সময়ে সবাই ভালো থাকো। এখন এর মধ্যে আমরা যদি বিভিন্নভাবে বলা হচ্ছে করোনা চলে যাচ্ছে, আসলে চলে যাচ্ছে কিছুটা কম হলেও কিন্তু প্রাদুর্ভাব নেহাত কম না। তোমরা আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা ক্লাস করছো তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থাকো, সেই কামনা করে আজকে এই লেকচারটা অসমাপ্ত রেখে শেষ করছি। নেক্সট দিন নেক্সট ক্লাসে আবার দেখা হবে, এই বিষয়ে আলোচনা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।